এখন হচ্ছে সকাল প্রায় 7টা বাজে। এখন আমি বাঁশখালী বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, অর্থাৎ যেটা চাঁদপুর বা চাঁদপুর বলে, চাঁদপুর বাস স্ট্যান্ডের দিকে যাব আর কি। তো আমি লোকাল যেই গাড়ি আছে লোকাল গাড়িগুলো ইউজ করতেছি। আর আমি চট্টগ্রাম নেমে ওখান থেকে নতুন ব্রিজ বা এটাকে শাহ আমানত সেতু হিসেবে অনেকে চিনে, এখান থেকে আবার লোকাল গাড়ি বাস পাওয়া যায়, সিএনজিও পাওয়া যায়। সিএনজিতে ভাড়া একটু বেশি নেয়, আর এমনি বাসে একটু ভাড়ার পরিমাণটা কম। এখানে আমি লোকাল যে গাড়িগুলো আছে এগুলো ব্যবহার করব আর কি। আর ঘোরার ক্ষেত্রেও এখানে বাঁশখালীর যে স্পটগুলো আছে ওই স্পটগুলো এখানকার যেই স্থানীয় লোকাল গাড়িগুলো আছে ওগুলো ব্যবহার করবো, যাতে করে খরচের পরিমাণটা অনেক কমে যায়। আমি রিজার্ভ ব্যবহার করব না। মানে এখান থেকে 100 টাকা করে লোকাল বাসের এই ভাড়া। তো এটা আসলে বেশ ভালোই আর কি। হ্যাঁ, কারণ আপনার মানি সেভিংস হবে প্লাস। আর এমনি সিএনজি যেগুলো আছে সিএনজিও এখান থেকে বাঁশখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়, তবে সিএনজিটা এখন চলাচল করতেছে না। সিএনজিতে ভাড়া কত নেয় ভাই? সিএনজিতে নেয় 120 টাকা, মানে 20 টাকা বেশি আর কি। তো আমরা সিএনজি থাকলে সিএনজিতে চলে যেতাম, যেহেতু এখন সিএনজি নাই এই জন্য অনেকক্ষণ ধরে আমরা এই লোকাল বাসে বসে আছি। এই লোকাল বাসে করে আমরা এখন চাঁদপুর যাব। চাঁদপুর থেকে তারপর এখানকার আপনার যেই বাঁশখালী যে সমস্ত দর্শনীয় স্পটগুলো আছে এগুলো ঘুরে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তো এখন নামছি হচ্ছে এটা ওই পুকুরিয়া বাঁশখালী চট্টগ্রাম। তো এখান থেকে আমি ওই যে ওই পাশে সিএনজি দিয়ে নামছি, চাঁদপুর থেকে ওইখানে আসছি। আর এই চাঁদপুরের এখান থেকেও অটো এবং সিএনজি আছে। এই সিএনজি করে এখান থেকে ওই চা বাগানের দিকে যাচ্ছি আর কি এখন। তো তো এখান থেকে এই যে লোকাল সিএনজি সিরিয়াল দেওয়া থাকে, পিছনে অটো আছে, তো এটাতে উঠে এখন বসবো। এই সিএনজিটাতে করেই এখন চা বাগানের দিকে আগে যাই। তো আমি এখন প্রবেশ করলাম আজকের এই ট্যুরের প্রথম স্পট, যেটা চাঁদপুর বেলগাঁও চা বাগান। এটা চট্টগ্রামের বড় পুকুরিয়া বাঁশখালীতে অবস্থিত। তো আমি রিজার্ভ না করে মানে স্থানীয় যেই মানে গাড়ির যে ব্যবস্থা ওইটাতে করে ঢুকছি আর কি। তো গেট থেকে প্রবেশ করার ওইখানে আসলে কোনো টিকিটের কোনো ঝামেলা নাই, কোনো টিকিটও কাটতে হয় না। জাস্ট আপনি মানে ওই গেটে যদি কেউ থাকে জিজ্ঞেস করবে যে আপনি ভিতরে যাচ্ছেন বা এরকম কিছু দিয়ে একটা প্রশ্ন করতে পারে, এই এতটুকুই। আর এটা খুবই নিরিবিলি একটা এলাকা। আমি আপনাদেরকে এই পাশ থেকে একটু দেখাই। এইটা হলো পুরোটাই চা বাগান। এটা চট্টগ্রামের বাঁশখালীতে বড় পুকুরিয়া, চট্টগ্রামের বাঁশখালী বেশ সুন্দর। এই পাশটাতে অনেক চা বাগানের ছোট ছোট টিলা দেখতে পাচ্ছি। দেখুন কি সুন্দর, বেশ দারুণ। অসাধারণ দেখতে কিন্তু। হ্যাঁ, আমি এই পাশটাতে একটু এই পাশে যাওয়ার চেষ্টা করব। কত সুন্দর আসলে, দেখেন, দেখার মতো জায়গা। অসাধারণ সুন্দর যে পুকুরিয়া চা বাগান আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বেশ দারুণ, চারপাশের একেবারে নিরিবিলি পরিবেশ, অসাধারণ দৃশ্য। অনেক মানুষ আমাদের আগে আসছে দেখার জন্য। মানে বেশ অসাধারণভাবে কিন্তু যে টিলাগুলো আছে ওই টিলাগুলোর মধ্যে থেকে যে চা বাগানের যে গাছগুলো একেবারে সবুজ, এবং সূর্যের আলো এই চা বাগানের গাছের উপরে পড়ার কারণে এটা সৌন্দর্যটা কিন্তু আরও বেশ চমৎকারভাবে ফুটে উঠেছে। দুই পাশেই উঁচু বা ছোট এরকম বিভিন্ন ধরনের
যে টিলা সেই টিলা আছে। তো এই পাশটাতে আর আমার মনে হয় না এই পাশটাতে আর যাওয়া ঠিক হবে, কারণ এখানে যারা চা শ্রমিকরা কাজ করে তারা এই জায়গাটাতে এখানে যায় উপরে, টিলার উপরে যাওয়ার জন্য। আর উপরে থাকার ঘরবাড়ি দেখা যাচ্ছে ওখানে, মানে স্থানীয় যারা চা শ্রমিক আছে হয়তো তারাই ওখানে বসবাস করে। আর চারপাশেই কিন্তু বেশ ছোট বড় অনেক চা বাগানের যেই টিলা আছে ওই টিলা কিন্তু বেশ দারুণ সুন্দরভাবে কিন্তু এগুলো দেখা যাচ্ছে। মোহাম্মদ আলহাজ আলী আকন্দ, ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ। তো ওনার সাথে একটু খুঁটিনাটি কথা বলতেছিলাম। তো কাকা ভালো থাকেন, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, আল্লাহ হাফেজ। সিরাজগঞ্জের মানুষ আসলে খুব শান্তশিষ্ট এবং ভদ্র হয় যতটুকু আমি জানি। এই যে এরা চা বাগানেও ঘুরতে আসছে, দেখুন এই পাশ থেকে কী সুন্দর দেখা যাচ্ছে চা বাগানের। আর টিলার উপরে এরকম যারা স্থানীয় বাসিন্দা যারা আছে তারা এখানে থাকে, এবং যারা চা শ্রমিক আছে তাদের এখানে বাসস্থান। তো তারা এখানে বসবাস করে। আপনারা জানলে খুশি হবেন যে আসলে মাটির ঘর কিন্তু খুব ঠান্ডা হয়, গরমের দিনে ঠান্ডা রাখে এবং ঠান্ডার দিনে ঘর গরম রাখে। কি ছোটো ভাই কেমন আছো? ভালো আছো? তোমার বাসা কি এখানেই? পড়াশোনা করো? তো তোমার কি নাম? সানাউল্লাহ না? তুমি পড়াশোনা করো কোন ক্লাসে? ক্লাস 2। কোন স্কুল? আচ্ছা আচ্ছা, সরকারি? মানে যারা কাজ করে আর কি, শ্রমিক, চা শ্রমিকদের ঘর বাড়ি আর কি। না, দেখে আমার কাছে খুব ভালো লাগলো, খুব সুন্দর আর কি মাটির ঘর। এই যে পাশ থেকে দেখেন, এই যে ঘরের সামনে মানে গরু বাইদা রাখছে। তো এখানে আছে, এই পাশেও অনেক ঘর বাড়ি আছে এদিকে। মানে এখানে যারা থাকে সবাই, এখানে যারা চা এখানে মানে কাজ করে বাগানে, তাদের ঘর বাড়ি আর কি, মাটির ঘর সবগুলোই। এখানে সবই তো মাটির ঘর না? আমি একটু ভিতরে যাই, এই পাশে আসো, তুমি আসো, একটু ভেতর থেকে একটু দেখাই আপনাদেরকে যে এখানকার যে চা শ্রমিকরা তারা যে থাকে, দেখেন তাদের ঘরবাড়িগুলো কত সুন্দর। এখানে এটা কি মানে পাহাড়ি হাঁস নাকি? চীনা হাঁস, আচ্ছা আচ্ছা, চলো ওই দিকে যাই, একটু ওই দিকে দেখি, আসো। আর এই যে দেখেন এখানে যে ঘর, বাহ কি সুন্দর করে ডিজাইন করে করছে তাদের থাকার ঘরবাড়ি। এই পাশটাতেও এইটা আবার একটা টিনের ঘর। আমি মানে এই পুরো এটা ভিতরে মাটি না? ও আচ্ছা, বাইরের পাশ থেকে টিনের একটা ছোট্ট একটা ব্যারিকেড দেওয়া, আর ভেতরে হচ্ছে আপনার মাটির ঘর। পুরো টিলার মধ্যে শুধুমাত্র আমি এই একটা ঘর দেখলাম, যে ঘরটার সামনের বারান্দার অংশটুকু বা করিডোরটা ওইটা টিন দিয়ে করা হয়েছে, আর বাকি যতগুলো আছে ততগুলো সবগুলো মাটির ঘর। আর সবগুলো মোটামুটি মানে যারা এখানকার চা শ্রমিক আছে তাদের থাকার জন্য খুব সুন্দর করে মাটির যে ঘরগুলো ওগুলো করা হয়েছে। দেখেন কত সুন্দর করে লেয়ার করে আপনার এই চা বাগানের যে গাছগুলো এগুলো সুন্দর করে করে রাখা হয়েছে। ওইটার উপরে তো মানুষ থাকে না? ওগুলো কি চা বাবুর বাসা? বাবুর বাসা মানে কি, মানে চা বাগানের যে সাহেব আর কি? ও আচ্ছা আচ্ছা, বড় বাবু ওখানে ওনার মানে বাসস্থান ওইটা? ও আচ্ছা, মানে ওইটা মানে বাড়ির ডিজাইনটাও একটু অন্যরকম, হ্যাঁ একটু কালারফুল। তো এটা হচ্ছে এখানে। আমি একটু ওই পাশে যাই তাহলে, হ্যাঁ ঠিক আছে, তুমি ভালো থেকো। হ্যাঁ, তো আমি একটু ওই পাশ থেকে ওই দিকে একটু যাওয়ার চেষ্টা করি। যেই এখানকার নিয়ম শৃঙ্খলা আছে সেই নিয়ম শৃঙ্খলাগুলো মেনে চললেই কিন্তু আপনার এই জিনিসগুলো খুব সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারবেন। আর এই যে খুব সুন্দর একটা ছাউনি দেখেন, কিছুটা সময় এখানে চাইলে কেউ বিশ্রাম করতে পারে। তো পিছনে দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট ছাউনি আছে, যদি অল্প সময় কেউ চায় যে বিশ্রাম করতে তাহলে সেখানে বিশ্রাম করতে পারে। এবং কাছাকাছি যেগুলো আছে ওখান থেকে অনেকেই ছবি কিংবা ছোট ছোট ভিডিও ফুটেজ নেওয়ার মাধ্যমে অনেকেই কিন্তু এখান থেকে বের হয়ে চলে যায়। বাট ভেতরে যে এটার আরও সৌন্দর্য আছে এটা অনেকে দেখে না বা অনেকে দেখার চেষ্টাও করে না। তো আমি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। এখান থেকে দুইটা রাস্তা চলে গেছে, একটা হচ্ছে এখান থেকে উপরে আরেকটা টিলার দিকে চলে গেছে, আর এখানে আবার আরেকটা ছোট্ট টিলার দিকে চলে গেছে। তো আমি একটু এই পাশেও অল্প একটু ওঠার চেষ্টা করি। 12.15 হেক্টর আর সেকশন নম্বর সিটি 4 এরকম ভাগ করা আছে। আমি একটু, আর খুব কালারিং ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতেও বেশ চমৎকার লাগে। আর আমি যেটা শুনলাম এটা হচ্ছে মানে এখানকার চা বাগানের যেই মানে যারা কাজ করে তাদের মূল যে বাবু আর কি, বাবুর বাসা, হ্যাঁ ম্যানেজমেন্ট,
ম্যানেজার আছে, আচ্ছা যাই হোক, মানে ওনারা বাবু বলে আর কি স্থানীয় ভাষায় আর কি। বাট এটা হচ্ছে এখানকার যিনি ম্যানেজার আছে, ওই ম্যানেজারের বাসা হচ্ছে এটা। বাবু স্টাফ বাবু স্টাফ, বাবু মানে স্টাফ, ওটা হচ্ছে অন্য লেভেলের। আচ্ছা আচ্ছা, বাবু স্টাফ ওটা অন্য লেভেলের। আচ্ছা আচ্ছা, সেক্টর ভাগ করা আছে। বাবু মানে স্টাফ ওইখানকার ওই 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 জায়গার। আর এই মানে এই এই কামরাটা কার? এটা হচ্ছে ম্যানেজারের, এটা ম্যানেজার। মানে পুরো এই চা বাগানের এইখানকার যেই দায়িত্বে আছে উনি। অনেক সুন্দর, দেখেন কত দূর যাবেন আপনি, বিশাল বড়, মানে পুরো আশেপাশে যে ছোট বড় টিলা বা পাহাড় আছে সবগুলো নিয়ে এটা করা হয়েছে। মাঝখানে আবার ছোট্ট একটা মাঠ হয়ে আছে। আর এই পাশটাতে দেখেন বেশ দারুণ, কি দারুণ দেখা যায়। পাখির আওয়াজ, মাইলের পর মাইল বা কিলোর পর কিলো যদি আমি হাঁটতে থাকি, শুধু এরকম এই ছোটো 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 বড়ো যে পাহাড় আছে, পাহাড়গুলো দিয়ে আমি দেখতে পারবো যে এই চা বাগানগুলো আছে। তো আমি আর ওইদিকে সামনে যেতে চাচ্ছি না, এখন এই পাশটা দিয়ে একটু এক্সিট নিব এই পাশে। আর এইদিকে অনেক মানে মানে এই টিলার উপর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে হাঁটার অনেক জায়গা আছে, অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে। সো আমি যেহেতু একা আছি, আমি আর একা খুব বেশি ভেতরে যেতে চাচ্ছি না, এখান থেকে একটু জাস্ট আপনাদেরকে চারপাশে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন কি অসাধারণ। আর সকালে যেরকম ঠান্ডা ছিল, এখন কিন্তু আর ওই রকম ঠান্ডাটা অনুভূত হচ্ছে না। ইতিমধ্যেই গরম লাগা শুরু হয়েছে এবং বেশ ভালোই গরম। আর আমি যখন সকালে নিচে এই জায়গাটাতে ছিলাম, তখন অত বেশি একটা লোকজনের আনাগোনা ছিল না এখানে। বাট এখন আমি যখন উপর থেকে নিচে নামলাম, প্রচুর লোকজন কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং অনেক লোকের সমাগম এখানে আছে। আমি একটু ওই পাশ থেকে আপনাদেরকে দেখাবো যে পুরো টিলার চারপাশ থেকে দারুণভাবে দেখা যায়। এই যে দেখুন, বেশ অসাধারণ। কি সুন্দর। আর প্রচুর লোকজনের কিন্তু এখন সমাগম আছে, অনেকেই ওই যে ওই পাশ থেকে যে আপনার বিভিন্ন ট্যুর গ্রুপ বাস নিয়ে আসছে একসাথে, যারা অনেকে পিকনিকে আসছে, তারাও ওখানে অনেকে ঘুরতে আসছে আর কি। কিরে, চা বাগান কেমন দেখলি বল? চা বাগান ভালো দেখছিস? বিভিন্ন প্রকার প্রাণী, বেশ দারুণ। কিন্তু এখন আসলে রৌদ্রের তাপ বাড়তেছে আর মানুষের আনাগোনা বাড়তেছে। বিভিন্ন ট্যুর গ্রুপ, অনেকেই যারা পিকনিকে আসে বা বনভোজনে আসে, তারাও ওই পাশটাতে অনেকগুলো গাড়ি পার্কিং দেওয়া আছে। এগুলো ছিল না আমি যখন সকালে আসছি, বাট এখন অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে ওখানে, যে গাড়িগুলো দিয়ে অনেক ট্যুর গ্রুপ একসাথে আসছে, বা অনেকের খুব সম্ভবত এগুলো মানে বিভিন্ন মানে কাস্টমাইজ করা কোনো আপনার গ্রুপের সাথে একসাথে আসছে। আর আপনারা যারা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করতে চান বা শেয়ারিংয়ে যেতে চান, তাদের জন্য এই মানে গেটটা থেকে বের হইলেই এই যেখানে যে মূল গেটটা আছে, আমি এই পাশ থেকে একটু দেখাই আপনাদেরকে, যেই মূল গেটটা, অর্থাৎ ভেতরে প্রবেশ করার যে মূল গেট, এই গেটে আসলেই এই পাশে অনেক দেখবেন যে সিএনজি, তারপরে হচ্ছে আপনার এগুলো সিরিয়াল দিয়ে দাঁড়ানো থাকে। তো এগুলোর কোনো একটাতে করে আপনি শেয়ারিংয়ে যেতে পারবেন। মানে কিছুটা সময় নিরিবিলি কাটানোর জন্য কিংবা এখানে পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য কিন্তু এই পার্কটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আর এই যে এটা হচ্ছে মূল ফটক আর কি। এই মূল ফটক দিয়ে প্রবেশ করলেই আপনি ভেতরে একটা যেই প্রাকৃতিক যে মনোরম দৃশ্য, সেটার একটা ভাইব আপনি পাবেন। ঠিক হাতের ডান পাশেই ওখানে টিকিট কাউন্টার আছে, কাউন্টার থেকে জনপ্রতি 50 টাকা টিকিট কেটে আসলে এই বাঁশখালী যেই পার্ক আছে, পার্কের ভেতরে প্রবেশ করার অনুমতি মিলবে। ছবি দেখা যাবে, আর বিভিন্ন জায়গায় হাতের ডানে এবং বামে দেখবেন যে খুব সুন্দর করে ডিজাইন করা কিছু চেয়ার দেওয়া আছে, যে চেয়ারগুলোতে তো একদম প্রাকৃতিক মনোরম পরিবেশ। ঢুকলেই একটা নীরব একটা প্রকৃতি আপনি দেখতে পাবেন, বেশ সুন্দর। দেখুন ভিতরে একটা লম্বা
লেক দেখা যাচ্ছে। আর ওই পাশটাতে আপনার একটা ঝুলন্ত ব্রিজ আছে, আমি ওই ঝুলন্ত ব্রিজটাতে যাব। এই পাশটাতে একটু ঘুরে আসি। হ্যাঁ, আমি আসছি চট্টগ্রামের ভাষা আমি একটু কম বুঝি আর কি। আমার এই ঢাকা নারায়ণগঞ্জ। ওই যে ওয়াচ টাওয়ার থেকে চারপাশের পুরো ইয়াটা দেখা যায়, বেশ বড়। এবং এ পাশ থেকে অসাধারণভাবে দেখা যায় যে ইকো পার্কের ভেতর থেকে। ওয়াও, দারুণ। দেখেন, ওই যে দেখেন যে ঝুলন্ত ব্রিজটা, এটা বিশাল বড় এরিয়া। হ্যাঁ, এত বড় এরিয়া যে আপনি এটা হেঁটে 1.5 থেকে 2 ঘন্টা, অনেকে বলতেছে যে 2 ঘন্টারও অধিক সময় লাগবে আপনার এই পুরো ইকো পার্কটা যদি আপনি ঘুরে দেখতে চান। তবে বাচ্চাদের ক্ষেত্রে খুব রিস্ক আছে। যারা ছোট বাচ্চা নিয়ে উঠবেন তাদের জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা না ঘটে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কি সুন্দর। এবং এই ওয়াচ টাওয়ারের এখান থেকে আমি পুরো ইকো পার্কের চারপাশের যে ভিউটা একদম দারুণভাবে আমি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে দেখা যায়। যদি আমার কাছে একটা দূরবীন থাকতো তাহলে আমি দূরবীন দিয়ে একেবারে দূরের যে ভিউটা হয়তো আরও সুন্দরভাবে আমি দেখতে পারতাম। বাট খালি চোখে যতটুকু দেখা যাচ্ছে এক কথায় দারুণ। সামনের দিকে একটু দেখুন, এই যে ওয়াও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক ওই পাশটাতে ঝুলন্ত ব্রিজ আছে একটা, আমি একটু পরে যাব ওই ঝুলন্ত ব্রিজটাতে। এই যে দেখুন কি সুন্দর। তো একটু নিচে নামি, আমি নিচে নেমে আপনাদেরকে ওই ঝুলন্ত ব্রিজের ওখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বেশ দারুণ। ওয়াচ টাওয়ারটা ওঠার মানে কষ্ট করে যদি আপনি উঠতে পারেন ওয়াচ টাওয়ারে, তাহলে ওয়াচ টাওয়ারের উপর থেকে একেবারে পুরো যে বাঁশখালী ইকো পার্কের চারপাশের যে ভিউটা আপনি এক নজরে পুরোটা সিন করতে পারবেন। সো যারা ঢুকবেন অবশ্যই ওয়াচ টাওয়ারের উপরে ওঠা উচিত আমি মনে করি। কারণ নিচে থেকে কিন্তু প্রপাস মানে চতুর্পাশের ভিউটা দেখা যায় না। সো ওয়াচ টাওয়ারের উপরে উঠলে আপনি ওই ভিউটা প্রপারলি পেয়ে যাবেন। পাহাড় কেটে সিঁড়ি করে দেওয়া হয়েছে যাতে উঠতে পারে। হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে টাওয়ারে না উঠে ভালো। ওই পাশে যাই, ওই ঝুলন্ত ব্রিজে। আসেন। একা আসছি, একা। এবং উনি এই বয়সে যে ঘুরতে আসছে, এই বয়সে যে উনি ঘুরতে আসছে, ওনার বয়স কত হবে এখন? মানে 54 বছর বয়সে উনি ঘুরতে আসছে। তার মানে বুঝতেছেন যে উনি যখন মানে ইয়াং ছিল ওই সময় উনি কি তুখোরভাবে উনি ঘোরাফেরা করতো। সবাই এই ঝুলন্ত ব্রিজটাতে উঠে, তো ঝুলন্ত ব্রিজটাতে আমি উঠে ওই পারে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখাবো। আর ওই দিকটাতে আপনার এরকমই সবগুলো গাছগাছালিতে ভরা এবং সবুজ বনায়ন আর কি। প্রত্যেকটা গাছের মধ্যেই আপনার ওই যে বিভিন্ন ওই যে লিয়া লাগানো আছে, যে কোনটা কি গাছের নাম, প্রত্যেকটা গাছের সাথেই নাম লেখা আছে। আর এই যে এখানে হচ্ছে এই ঝুলন্ত সেতুর মূল যেই প্রবেশ পথ, এই যে বাঁশখালী ইকো পার্ক। দেখেন এখানে ঝুলন্ত ব্রিজের এই যে ঝুলন্ত সেতু, বাঁশখালী ইকো পার্ক। এই তো সেতু, 10 জনের অধিক একসাথে ওঠা নিষেধ। তো আমি এই দেখুন এখন ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি, বেশ অসাধারণ। তো এটা হচ্ছে যেই বাঁশখালী ইকো পার্ক, এবং ইকো পার্কের ভেতরে যে ঝুলন্ত ব্রিজটা, যেটা ওই পার থেকে এই পারের একটা সংযোগ স্থাপন করছে। তো আমি একটু ওই পারে যাই, আপনাদেরকে দেখাই যে এই পুরো ঝুলন্ত ব্রিজের চিত্রটা কেমন দেখা যায়। কতটুকু যাওয়া যাবে উপরে? উপরে কতটুকু যাওয়া যাবে? আচ্ছা, ঝুলন্ত ব্রিজ থেকে পার হয়ে আমি এই পারে আসলাম। প্রত্যেকটা পাহাড়ে মানে টিলা একটা থেকে আরেকটা ওঠার জন্য একেবারে পাকা করে যে সিঁড়ি, ওই সিঁড়ি ব্যবহার করা হয়েছে। আর এই পাশ থেকে নামার একটা সিঁড়ি আছে, খুব সম্ভবত ওইদিকে
ঝোপঝাড় বা জঙ্গলে যাওয়ার একটা রাস্তা করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি ইকো পার্কের ভিতরে অর্থাৎ বাঁশখালী ইকো পার্কের ভিতরে আমি একাই অবস্থান করতেছি এটার ভেতরে, এবং আমি যতটুকু সম্ভব এটার ভেতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যারা আপনারা আসবেন একটু হাতে সময় নিয়ে আসলে আপনারা পুরোটাই ঘুরে যাবেন। আর যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা যখন গাড়িতে উঠবেন তখন সেই গাড়ির টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের কোথাও টাইম কিল না হয়। বিশেষ করে রাস্তায় যে সময়টা নষ্ট হয়ে যায় এই জন্যই আসলে স্পটগুলো খুব ওইরকমভাবে ভালোভাবে দেখা যায় না। তো আমি রেকমেন্ড করবো যে আপনারা গাড়ি নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই যে লোকাল গাড়ি আছে সেগুলো ব্যবহার করবেন। তবে লোকাল গাড়িতে একটু খরচের পরিমাণ অনেক কম হলেও আপনার ওইটাতে আপনার অনেক সেভিংস হবে। প্লাস হচ্ছে আপনার যদি আপনারা চান যে আপনাদের খরচটা একটু কম হোক সেক্ষেত্রে লোকাল যে বাসগুলো থাকে ওইগুলো আপনারা ব্যবহার করতে পারেন, তবে এক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। বাট আপনি যদি সিএনজি করে আসেন তাহলে তুলনামূলক কিছুটা ভাড়ার পরিমাণ বেশি লাগবে, খরচ বেশি হবে, বাট একটু তাড়াতাড়ি হবে, আপনাদের সময়টা একটু নষ্ট কম হবে। তো আমি আসলে ইকো পার্কের একদম গহীনে চলে আসছি, অনেক ভেতরে। দেখুন যে এই পাশে আমার ডান পাশে দেখা যাচ্ছে হলো যেই বিশাল বড় লেকটা, আর এই পাশে হলো অনেকগুলো হাঁসের ঝাঁক দেখতে পাচ্ছি আমি। ওই যে ওখানে দেশি হাঁস আর প্রচুর পরিমাণে আমাদের দেশীয় প্রজাতির যেই প্রাণীগুলো আছে, হ্যাঁ, এগুলোর আওয়াজ আমি শুনতে পাচ্ছি। আমি অনেকটা ভেতরে চলে আসছি এখন। সো আর মনে হয় না উপরে আরও যাওয়া ঠিক হবে, কারণ আমার সামনে আর কেউ নাই। এখন আমি একাই উপরে যাচ্ছি। এই যে খুব সম্ভবত এটাই আমি এখন সবচেয়ে উঁচুতে আছি। আর দেখেন কী পরিমাণে পাখির ডাকাডাকির আওয়াজ শোনা যাচ্ছে। আমি আরেকটু উপরে যাই এবং আপনাদেরকে আরেকটু উপর থেকে একটু দেখানোর চেষ্টা করি। ভাই সামনে আর কতদূর যাওয়া যায়? আর যাওয়া যাবে না? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, তার মানে আর না যাওয়াটাই ভালো। হ্যাঁ, বাঁশখালী ইকো পার্কের একদম গহীনে ঢুকে গেছি আমি, অনেকটা গহীনে ঢুকে গেছি, যেখানে আসলে সাধারণত অনেকেই যেতে ভয় পায়। আমি ঠিক ওই জায়গাটাতে চলে গেছি। সো ওখানে যাওয়ার পরে কয়েকজন লোককে দেখলাম যে যারা বলতেছে ভাই যে আর ভিতরে যায় না, ওনারা মানে আমি যেখানে গেছি ওখান থেকে আরেকটু সামনে ওনারা গেছিলো, পরে ওখান থেকে ওনারা ব্যাক করছে। তো আমাকে বলতেছে যে আপনি আর যায়েন না, ওখান থেকে রিটার্ন আসেন। তো যাই হোক, যেহেতু একদম নিরিবিলি, যদিও এটা টিকিট করা এবং এটার ভেতরে কোনো ওই ধরনের রিস্কি কোনো সিস্টেম নাই, ওই ধরনের রিস্কি কোনো বা দুর্ঘটনা ঘটারও কোনো চান্স নাই, বাট তারপরেও রিস্ক না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সেটা চিন্তা করে আমি রিটার্ন আসলাম। এই পাহাড় থেকে ওই পাহাড়ে হাঁটতেছি, বেশ কষ্ট লাগতেছে এবং হাঁপাই গেছি। একটা মিনিট একটু রেস্ট নেই। কি সুন্দর দুই পাশেই যেই লেকের ভিউ, আর ওই যে দূরে ওই পাশটাতে পাখির কিচিরমিচির আওয়াজ, এবং খুব সম্ভবত এগুলো পানকৌড়ি বা এরকম কিছু হতে পারে, শিওর না, বাট আমি আওয়াজ শুনতে পাচ্ছি দূর থেকে, এবং কি চমৎকার দেখা যাচ্ছে দেখুন। বাঁশখালী ইকো পার্ক থেকে এখন আমরা বের হয়ে গেছি। ভেতরেই জুমার নামাজের পড়ার একটা দারুণ ব্যবস্থা আছে, ছোট্ট একটা মসজিদ, ওইখানে জুমার নামাজ পড়ার মতো যথেষ্ট পরিমাণে মানে একটা বড় জামাত হয়েছে। আমরা সবাই এখানে নামাজ পড়লাম, ভ্রমণ পিপাসুর যারা সিনিয়র পার্সন আছে ওনারা সহ আমরা জুমার নামাজ পড়ে এখন বের হয়েছি। এখন এখান থেকে আমাদের প্ল্যান ওয়াইজ আমরা দুইটা জায়গা সিলেক্ট করতে পারি। এক হচ্ছে যদি আমরা সময় থাকে তাহলে এখান থেকে মিনি কাশ্মীর যেতে পারি, আর যদি মিনি কাশ্মীরটা স্কিপ করি তাহলে এখান থেকে সরাসরি আমরা আবার চলে যাব বাঁশখালী সি বিচ, যেটা বাঁশখালী সি বিচ থেকে তারপরে আমরা আমাদের যার যার গন্তব্যে ফিরে যাবো ইনশাল্লাহ। বাঁশখালী ইকো পার্ক থেকে এখন বের হয়ে গেছি। এখন আমরা ওই যে সব মোটরসাইকেলের পুরো টিম নিয়ে এখন আমরা যাচ্ছি।
বেশ দারুণ লাগলো বাঁশখালী যেই ইকো পার্কের ভিতরে ছিলাম। খুব সুন্দর জায়গা, ভিতরে অনেক লম্বা জায়গা। অনেকে বলতেছে যে এই ইকো পার্কের ভিতরে চতুর্পাশটা ঘুরে আসতে 2 থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগে। তো যেহেতু আমাদের সময় কম সংক্ষিপ্ত, আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব নিজেরা ঘুরে দেখার এবং আপনাদেরকে দেখানোর জন্য। তো যাদের হাতে সময় থাকবে তারা আপনারা চাইলে কিন্তু বাঁশখালী ইকো পার্কের পুরো পার্কটা 4-5টা ঘুরে আসতে পারেন। আমি কমন কয়েকটা জায়গা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো এখন এখান থেকে আমরা রওনা দিয়ে মেইন রোডে চলে যাচ্ছি। মেইন রোড থেকে আমাদের গন্তব্য পরিবর্তন করব। সেখান থেকে আমি যাব হচ্ছে বাঁশখালী সি বিচে। আর বাঁশখালী সি বিচ দেখার পরে যদি যাওয়ার পথে হাতে সময় থাকে তাহলে মিনি কাশ্মীরটা দেখে যাওয়ার চেষ্টা করব। আর ভাইজানরা এখন মোটরসাইকেলের বহরে আমাকে লিফট দেওয়ার জন্য ওনারা আমাকে ওঠার সুযোগ দিয়েছে। আমি ওনাদের সাথে এখন মেইন রোড পর্যন্ত যাচ্ছি আর কি। ঠিক আছে ভাইজান, হ্যাঁ থ্যাংক ভাই, কষ্ট করে নামাই দিলেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, দেখা হবে আবার অন্য কোথাও ইনশাল্লাহ। হ্যাঁ সবাই ভালো থাকেন, হ্যাঁ দোয়া চাই সবার সাথে। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো এখন এই যে সিএনজিতে যাচ্ছি, এটা দিয়ে নামি। এখন আর যেখান থেকে উঠলাম ওইটার নাম কি, যেখান থেকে আমি উঠলাম আপনার সিএনজিতে? মনসুরিয়া বাজার। মনসুরিয়া বাজার। আচ্ছা, ইকো পার্ক থেকে বেরিয়ে মনসুরিয়া বাজারে আসলাম। মনসুরিয়া বাজার থেকে আবার এখন গুণগড়ে যাচ্ছি। আসলে নাম খুব উদ্ভট নাম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে সোলেহার বাপের পুল, পালেগ্রাম বাঁশখালী। সোলেহার বাপের পুল, পালেগ্রাম। আমি এই কথাটা ওই সিএনজি ড্রাইভার বারবার বলতেছিল, আসলে আমি বুঝতেছিলাম না যে কী নাম। তো এখান থেকে যে সিএনজি আছে, হালকা কিছু খাবার খেয়ে নিই। খাবার খেয়ে তারপর হচ্ছে এখান থেকে সি বিচের দিকে যাবো আর কি। দেখি এখানে কী খাবো। এদিকে ভাত খাওয়ার কোনো হোটেল নাই না? গুণাগড়ে যেতে হবে। আর ওই সি বিচের পাশে ওখানে খাবারের কোনো হোটেল আছে? আগে আছে। কতখানি আগে? এখান থেকে 25 টাকা দিয়ে নামবেন, ভাত খাইয়ে আবার অটো করে 10 টাকা দিয়ে চলে যাবেন। আচ্ছা, $40 না? এই বামাতে দিলাম আমাকে। হ্যাঁ, তো এখন চলে আসলাম একদম বাঁশখালী সমুদ্র সৈকত না। মানে জুমার নামাজ পড়ে বের হইছি, আর মানে গাড়ি পাল্টানোর ইয়েতে আর খাবার যে খাবো ওই খাবার সময়টুকু আর পাই নাই আর কি। তো ওইখানে সামনে একটা নাকি বড় রেস্টুরেন্ট আছে, তো ওইদিকে সামনে যাই, আগে খায় নি আর কি। খুব খিদা লাগছে, খাবার খাবো। খাবার খেয়ে তারপরে এই বাঁশখালী সি বিচের এখানকার যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গরুর মাংস, চিকেন সোনালি টোস্ট, মাটন 2 পিস 200, চিংড়ি 2 পিস। আচ্ছা, এটার মধ্যে একটা মানে প্যাকেজ করে দেওয়া যায় না? মোটামুটি একটা নর্মাল প্যাকেজ করে দেওয়া যায় না? নর্মাল বলতে সাদা ভাত আর মুরগি 150 টাকা করে পড়বে, ডাল সালাদ ফ্রি থাকবে, ভাত আনলিমিটেড একজনের প্রতি 50 টাকা। তাইলে আমার এইটা একটা দিয়ে দেন খাবার। হ্যাঁ, তো অন্যান্য শুকনা খাবার চলতেছিল, এখন একটু হালকা খাবার খেয়ে নিলাম। এখন বিচে ঘোরাঘুরি করব, তারপরে হচ্ছে অন্য যে বিষয়গুলো আমার কাছে আমি এক্সপ্লোর করব সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই হোটেলের, বিচ প্যালেস রেস্টুরেন্টের হোটেলের এই ম্যানেজার ভাইয়ের নাম তাজউদ্দিন ভাই। আপনি ম্যানেজারের দায়িত্বে আছেন না? আচ্ছা, তাজউদ্দিন ভাই আমাকে খাবারের জন্য, উনি বেশ আন্তরিক ছিল আর কি। তো আমাকে উনি নিজেই একটা লোক দিয়ে দিছে এখানে, যে খাবার দাবারের কোনো প্রবলেম যাতে না হয়। বাহ, বাঁশখালী সি বিচ দেখেন, দারুণ। বৃষ্টি নাই দেখা বালুগুলো কি অবস্থা হয়ে আছে দেখেন। একটু পরে আমি কাছাকাছি গেলে সমুদ্রের গর্জন শুনতে পাবো এবং আপনাদেরকেও আশা করতেছি শোনাইতে পারবো। সবাই তো আসলে মানে কক্সবাজার, যেটা সবচেয়ে বড় সমুদ্র সৈকত, কক্সবাজারে ওইখানে যাওয়াটাই বেশি পছন্দ করে। এবং আজকেও আমি যখন চট্টগ্রামে যখন বাস চেঞ্জ করতেছিলাম, তখন ওইখান থেকে দেখলাম যে বড় বড় মিনি বাস,
তারপরে হচ্ছে আপনার প্রাইভেট কার, বড় যে বাসগুলো, বড় যে গাড়িগুলো, এই সব গাড়িগুলোতে লিফলেট লাগানো আছে যে আপনার কক্সবাজার, চট্টগ্রাম টু কক্সবাজার, ঢাকা টু কক্সবাজার, এবং ঢাকা থেকে যে গাড়িগুলো আসছে এই সবগুলো গাড়ি আপনার এই মানে আপনার চট্টগ্রামের নির্দিষ্ট কিছু জায়গায় এগুলো ব্রেক দেওয়া হয়। তো ওই ব্রেকের মধ্যে ওখানে যেগুলো চোখে পড়ে যে আসলে আমরা সচরাচর সাধারণত যে দুই একটা মানে সি বিচের মধ্যে আমরা গিয়ে অভ্যস্ত এবং ওই জায়গাগুলো আমাদের খুব বেশি পছন্দ মনে হয়, বাট এর বাইরেও যার অনেক সি বিচ আছে যে সি বিচগুলো আসলে দেখার অনেক কিছু আছে। তো এগুলো আমাদের দেখা উচিত। যেমন বাঁশখালীতে আমি আজকে আসলাম, তারপর বাঁশবাড়িয়া সি বিচ আছে, আকিলপুর সি বিচ আছে। ওই সি বিচগুলোতে সাধারণত মানুষ খুব কম যায়। তো যেই জায়গাগুলোতে মানুষ পরিমাণ কম এবং মানে হই হুল্লোড় কম, কোলাহল মুক্ত, ওই জায়গাগুলোতে একটু ঘুরেও মজা আছে, আরাম আছে, রিল্যাক্সে একটু ঘোরা যায়। আর আমি দেখতে পাচ্ছি যে ওই পাশটাতে মানুষের পরিমাণ অনেক বেশি এবং ক্রাউডও আছে বেশি, বাট এই পাশে একটু লোক সংখ্যা কম। আর এখন যেহেতু যেই সময়টা, এই সময়টা আমি একটু আর্লি চলে আসছি, কারণ আমি সকালে প্রথমে গেছি হচ্ছে আপনার যেই স্পটটা শেষ করে তারপর ওইখান থেকে জলদি গেছিলাম। জলদি থেকে আসার পথে এখন আমি এই বাঁশখালী সি বিচের এখানে আমি এই জায়গাটা একটু দেখার জন্য আসলাম। তো জলদিটা আসলে ওখানেও আপনার যেই ইকো পার্ক, বাঁশখালী যে ইকো পার্ক, ওইটা তো আপনার 50 টাকা টিকিট কেটে ঢুকতে হয়। বেশ সুন্দর জায়গা, ভালো একটা জায়গা, কিন্তু আপনার বাচ্চাদের জন্য একটু ছাড় আছে, 30 টাকা টিকিট কেটে আপনার ওইটা অনেকে ঢুকতে পারবেন, আপনার বাচ্চাদেরকে নিয়ে প্রবেশ করতে পারবেন। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি বাঁশখালী সি বিচ থেকে। কি সুন্দর সমুদ্রের আওয়াজ। কি সুন্দর বাঁশখালী সি বিচের অসাধারণ একটা দেখো। আস্তে আস্তে যত বিকেল হবে এবং সূর্যের আলো যত নামতে থাকবে এবং সূর্য যত লাল হতে থাকবে, তত মানুষের পরিমাণও বাড়তে থাকবে। আর ততক্ষণে বাঁশখালী সি বিচের এই পাশটাতে হয়তো মানুষের আনাগোনা এতটাই বেশি হবে যে আর এখন যেরকম নিরিবিলি একটা স্পেসে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় আপনি এখানে কাটাতে পারবেন বা কিছু কথা বলতে পারবেন, ততক্ষণে হয়তো আপনার ওই মানে সন্ধ্যাবেলার ওই সময়টাতে যখন খুব বেশি পরিমাণে মানুষ হয়ে যাবে, তখন আর ওই স্পেসটা পাওয়া যাবে না। তো কি সুন্দর সমুদ্রের গর্জন। সমুদ্রের আওয়াজ একদম ঝুমঝুম শব্দ, বেশ অসাধারণ। আর এই পাশটা থেকে দেখুন যে সূর্যের আলোটা একেবারে যে সমুদ্রের পানির উপরে পড়ছে, বিশাল বড় একটা লেয়ার হয়ে আছে। এই সূর্যের আলোটা যতটা লাল হবে, অর্থাৎ যখন সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে আসবে, ততটাই কিন্তু এই সমুদ্রের যেই পানির রং বা কালারটা ততই সুন্দর লাগবে। তো বিকেলে শেষ মুহূর্ত পর্যন্ত যারা থাকবে তারা এখানে সূর্যাস্তর বা সূর্য ডুবে যাওয়ার সেই দৃশ্যটা এখানে দেখার জন্য অনেকে ওয়েট করবে। আর অনেকে যারা একটু আর্লি চলে আসে, আগে চলে আসে, তারা আগে থেকেই এই সমুদ্রের গর্জনটা কিছুটা সময় এখানে উপভোগ করার চেষ্টা করে, কিছুটা সময় থাকে, কিছুটা সময় গল্প করে, কেউ পানিতে গোসল করে, কেউ লাফালাফি করে, নামে, যার যার মতো করে উপভোগ করতেছে আর কি।
কতগুলো আনছো বলো? হ্যাঁ, কত করে এটা? এই একটা, মানে এটার মধ্যে কতটুকু আছে? আজের মানে কি, আধা কেজি? ও আচ্ছা, আধা কেজি আছে এটার মধ্যে না? কাঁচা পাকা মিক্স করা। কত করে কেজি? কেজি 80 টাকা। তার মানে আধা কেজি 40। পড়াশোনাও করো, পড়াশোনার পাশাপাশি ব্যবসাও করতেছো, হ্যাঁ? তো ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে? নিজেদের গাছের বড়ই নিয়ে আসছে বিক্রি করার জন্য এখানে। তো এটা সেল করছে 140 টাকার, অলরেডি ওরা সেল করছে আর কি। কখন আসছে এটা জানি না, বাট 140 টাকা সেল করছে এটা বললো। তো আসলে এটাও একটা শিক্ষা আর কি, যে খুব ছোটোবেলা থেকে আর্নিং করাটা অনেক জরুরি, বা খুব ছোটোবেলা না হইলেও জীবনের প্রথম দিক থেকে আর্নিং করাটা খুব জরুরি। কারণ আর্নিং যদি আপনার অনেক লেটে স্টার্ট হয় তাহলে সফলতা অনেক লেটেই আসে। আর্নিং যত তাড়াতাড়ি স্টার্ট হবে সফলতা তত তাড়াতাড়ি আপনার কাছে ধরা দিবে। তো এটা আমরা অনেক সময় দেখা যায় জিনিসটা, অনেকে মনে করি যে আরে প্রতিষ্ঠিত হই, বড় হই, তারপরে আমরা লেখাপড়া শিখে চাকরি করি, তারপরে আমরা আর্নিং করি। বাট এটা ঠিক না। বর্তমান যেই সময় বা যেই যুগ, এই যুগ অনুযায়ী ওদের কনসেপ্টটাই ঠিক আছে। এই ক্লাস 1 to 4 থেকেই আসলে ব্যবসার সাথে লেগে থাকা উচিত। সাথে পড়াশোনাও চলবে, কাজকর্মও চলবে এবং ব্যবসাও চলবে। তো ভালো লাগলো আর কি ওদের এই বিষয়টা, যে ওরা ক্লাস 3-তে পড়ে, 4-এ পড়ে, 6-এ পড়ে, এর মধ্যে ওরা ওদের নিজেদের গাছের যে বড়ই সেগুলো বিক্রি করার জন্য নিয়ে আসছে, অলরেডি সেলও করছে। তো আমি এখন আছি যে বাঁশখালী সি বিচ। এই বাঁশখালী সি বিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে অপরূপ বাঁশখালী এবং সমুদ্রের গর্জন আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তো এখানে পানি একেবারে মানে যেই বিচের একদম শেষ পর্যন্ত আসে, আবার কখনো দূরে চলে যায়, যত দূর পর্যন্ত চোখ যায়। আসলে সমুদ্র সৈকতটা এই জন্যই খুব ভালো লাগে যে আপনার চোখের সীমানা শেষ হবে, বাট সমুদ্রের সীমানা কিন্তু আপনি খুঁজে পাবেন না। এত মানে দীর্ঘ, কোথায় গিয়ে এটা শেষ হয়েছে এটা বলা মুশকিল। তো একেবারে শেষ পড়ন্ত বিকেলে যখন সূর্য ডোবার যেই মানে অপরূপ সৌন্দর্য বা যেই দৃশ্যটা, ওই দৃশ্যটা দেখার জন্য অনেকে ওয়েট করবে এখানে একেবারে আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত। আর যারা একটু আর্লি চলে আসছে তারা একটু ঘোরাঘুরি করতেছে, কেউ গোসল করে। আর যেহেতু শীতকাল, অনেকেই ঠান্ডা এই জন্য ভয় পায়, ঠান্ডা লাগার ভয় আছে, বা অনেকে এমনিতেই গায়ে পানি লাগলে ঠান্ডা লাগতে পারে, এই জন্য অনেকে গোসল করতেছে না বা নামতেছে না। বা যারা অতি উৎসাহী বা যারা একেবারে না নামলেই না, বা গোসল করতেই হবে, নামতেই হবে, তারা কিন্তু অলরেডি অনেকে নেমে গোসল করছে, যেটা দেখলাম আর কি। আর আমি যখন এসেছিলাম তখন কিন্তু এত লোকজন ছিল না, এখন কিন্তু প্রচুর লোকের আনাগোনা, আর মানুষের পরিমাণ এখন অনেক বেশি। আর আলো যত নরম হতে থাকবে তত আরও মানুষের সংখ্যা আরও বাড়বে। আর যারা বিকেলবেলা শেষ বিকেলে এই সূর্যাস্তটা দেখতে আসবে তাদের জন্য মূলত এটা একটা স্পেশাল মোমেন্ট হিসেবে অনেকে আসে। মানে কেউ ছবি তুলতে, অথবা কেউ ভিডিও তুলে রাখার জন্য, কিংবা কেউ ধরেন যে কয়েকটা ফুটেজ তুলে রাখলো, ছোটো তো কয়েকটা ভিডিও ক্লিপ রাখলো, এরকম যারা পছন্দ করে তারা মানে সূর্য অস্ত যাওয়ার যে এক মুহূর্তটা, ওই মুহূর্তটা অনেকে ক্যামেরাবন্দি করতে চায়। তো এই জন্য অনেকে লেট করে। আর যারা আগে আসে, যাদের একটু মানে পানিতে নেমে গোসল করার ইচ্ছা থাকে, বা অনেকেই পানিতে নামে, তো সমুদ্রে যাদের একটু নামার আগ্রহ থাকে তারা একটু আগে এসে এখানে মানে পানিতে গোসল করে। বাকি এখানে অন্যান্য আরও এখানে যে আপনার ঘোরার জায়গা আছে,
তারপর এখানে বসার চেয়ার আছে, যে যার যার মতো করে এখানে বসে ঘুরে এনজয় করে আর কি। তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে এই সি বিচ থেকে অর্থাৎ বাঁশখালী সি বিচের এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এখন কিন্তু আসলে রোদের তাপ এখনও মোটামুটি আছে আর কি, হালকা আছে। বিকেলে একদম সন্ধ্যা নাগাদ যখন পর্যন্ত আপনার একেবারে যখন মাগরিবের নামাজের আগ মুহূর্তে ওই সময় কিন্তু আপনার এই সূর্যের আলোটা যখন কমে যাবে তখন মানুষ বেশি আসবে। আর আশেপাশের এলাকার স্থানীয় যে মানুষজন আছে তারাই এখানে বেশি আসে এবং বর্তমানে এটা বেশ জনপ্রিয় এবং বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকেই কিন্তু আপনার এই বাঁশখালী সি বিচে অনেক মানুষ ঘুরতে আসতেছে। তো এটাও একটা পজিটিভ দিক। আর শুধুমাত্র আমরা একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ না থেকে অর্থাৎ মানে যেটা আমাদের কাছে খুব কমন বা পরিচিত, যেমন কক্সবাজার সমুদ্র সৈকত বা এরকম যেগুলো আছে যেমন পতেঙ্গা বা চট্টগ্রামের এগুলো, তো এগুলোর বাইরে গিয়ে একটু গতানুগতিক যেই মানে আমাদের রুটিন মাফিক যে সমস্ত সমুদ্র বিলাস আমরা যেগুলো করি, এর বাইরে গিয়ে যেমন বাঁশখালী সি বিচ আছে এবং বাঁশবাড়িয়া সি বিচ আছে, আকিলপুর সি বিচ আছে, এই সি বিচগুলো আমাদের দেখার একটা অংশ হিসেবে যদি আমরা আমাদের লিস্টে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সমুদ্রটা আরও ভালোভাবে উপভোগ করতে পারি। তো দেখেন এখানে আপনার এই যে বাঁশখালী সি বিচে কিন্তু প্রচুর লোক কিন্তু এখানে আসে। এখন একটা সময় এখানে খুব বেশি একটা মানুষের আনাগোনা ছিল না, বাট এখন কিন্তু অনেক মানুষ এখানে ঘুরতে আসে এই সমুদ্রের পাড়ে। স্থানীয় এলাকার মানুষ বা চট্টগ্রামের বাসী যারা আছে তারা তো অবশ্যই, ঢাকার বাইরে থেকে অন্যান্য যারা আছে তারাও কিন্তু এখানে আসে, প্রচুর লোকজনের কিন্তু এখানে সমাগম হয়। আর ওই পাশে আপনার যেখানে মূল যেই পয়েন্টটা, মূল ওই পয়েন্ট থেকে শুরু করে যতদূর পর্যন্ত পিছনে জায়গা যাবে ওই পাশটাতে একটু লোক সংখ্যা বেশি আছে, বাট এদিকে একটু মানুষের পরিমাণ কম। যেহেতু আমি ভিডিও ফুটেজ এবং ড্রোন ফুটেজ নিচ্ছিলাম তাই আমি একটু নিরিবিলি জায়গা থেকে আপনাদেরকে এই ফুটেজগুলো দেখানোর চেষ্টা করলাম। বাট আপনারা যারা একটু ক্রাউড পছন্দ করেন না তারা নিরিবিলি জায়গায় আপনার এই সমুদ্রের আওয়াজ শুনতে পারেন, এখানে গোসল করতে পারেন, নামতে পারেন, ছবি কিংবা ভিডিও যা ইচ্ছা তাই করতে পারেন। আর যাদের একটু হই হুল্লোড় চিল্লাফাল্লা এগুলো করা পছন্দ তারা চাইলে ওই পাশে কর্নারে অনেক লোকজনের ভিড় আছে, চিল্লাফাল্লা করার জন্য খেলাধুলার জায়গা আছে, ওখানে আপনারা ঘুরে দেখতে পারেন। তো ঠিক আছে, অনেক কথা বললাম আপনার সাথে, ভালো থাকেন। হ্যাঁ, আবার আসলে কখনো ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে ভাই, মিনার ভাই, সলিমুল্লাহ ভাই, ভালো থাকেন। হ্যাঁ, ওকে, ভাইদের সাথে কথা বলতেছিলাম আর কি, এখানে খুবই আন্তরিক এখানকার স্থানীয় লোকজন। তো এখন বাঁশখালী সি বিচে আছি। বাঁশখালী সি বিচ থেকে যতটুকু সম্ভব সন্ধ্যার আগ পর্যন্ত এখানে থাকবো এবং এখানকার যে সুন্দর মুহূর্তটা অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার যেই রক্তিম লাল সূর্য যখন সমুদ্রের মধ্যে ডুবে যাবে তখন সেখানকার ওই মুহূর্তটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আর আমি এখানে আছি এখন আজকে বাঁশখালী সি বিচের এখানে, অর্থাৎ সূর্য ডুবার আগ পর্যন্ত এখানে থেকে আপনাদেরকে সেই স্পেশাল মোমেন্টটা দেখানোর চেষ্টা করব। অনেকেই এখন আসতেছে কারণ এখন যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, অর্থাৎ সূর্য লাল হচ্ছে, ধীরে ধীরে ডুবতে থাকবে, অস্ত যাওয়ার যত সময় কাছে ঘনিয়ে আসবে তত মানুষের আনাগোনা এখানে বাড়বে। কেউ ওই যে ওই লাল সূর্যটা অস্ত যাওয়ার সময় বা সূর্য লাল হয়ে যাওয়ার সময় রক্তিম সূর্যের ওই স্পেশাল মোমেন্টটা অনেকে ভিডিও তুলে রাখতে পছন্দ করে, কেউ ছবি তুলে রাখতে পছন্দ করে, কেউ হয়তো দু একটা ভিডিও ফুটেজ নিয়ে রাখলো। তো সূর্য ডুবে যাওয়ার ওই মোমেন্টটা, স্পেশাল মোমেন্টটা অনেকেই ক্যাপচার করে রাখার চেষ্টা করে, জাস্ট ওই মোমেন্টটা দেখার জন্য আর কি। আমিও আসি, দেখি রাখতে পারি কিনা, আপনাদেরকে দেখাতে পারি কিনা।
শেষ বিকেলে দেখেন মানুষের সংখ্যাও অনেক বেশি, আর সূর্য একেবারে শেষ সময়ে ডুবতে যাচ্ছে। ওই সময়ে কিন্তু অনেক লোকের তো আপনাদেরকে আমি বাঁশখালী সি বিচ থেকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। আর এখন আস্তে আস্তে যতটা সন্ধ্যা হয়ে যাবে, অর্থাৎ আলো কমতে থাকবে, তত মানুষের সংখ্যাও কমতে থাকবে। কিছুক্ষণ আগেও কিন্তু অনেক লোকজন ছিল, অর্থাৎ যখন আলো একটু বেশি ছিল। আর এখন দেখেন সূর্য কিন্তু প্রায় ডুবার কাছাকাছি সময় হয়ে গেছে। তো সূর্য ডুবে গেলে এবং অন্ধকার হয়ে যাবে, লোকজনের সংখ্যাও এই বিচের এখান থেকে কমতে থাকবে। এটাই খুব স্বাভাবিক একটা বিষয়। বাট তারপরেও যারা সমুদ্রপ্রেমী, সমুদ্রের আওয়াজ শুনতে ভালোবাসে, সমুদ্রের গর্জন শুনতে ভালোবাসে, তারা সন্ধ্যার পরেই কিছুটা সময় একান্তে এখানে কাটাতে চায় প্রিয়জনের সাথে কিংবা একা। সো তাদের জন্য কিন্তু সমুদ্রের পাড়ে সন্ধ্যার পরে অন্ধকারে যেই সমুদ্রের গর্জন, চেয়ারে বসে বসে সেই আওয়াজগুলো কিন্তু বেশ চমৎকারভাবে উপভোগ করা যায়। আর আমি এখন যে জায়গাটাতে আছি, এটা হচ্ছে মানে আপনার সিএনজি বা বোটের যে স্টেশনটা, অর্থাৎ সিএনজি বা আপনার যেই অটোগুলো আসে, সেই অটোগুলো মূলত এখানেই আপনার এই পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, পেছনের এই জায়গাটাতে কিন্তু অটো স্টেশন আছে। এই অটো স্টেশনে যখন লোকজনকে এখানে নামানো হয়, ঠিক ওই জায়গাটা থেকে মানুষ এসে এখান থেকেই তার মানে যাত্রাটা শুরু করে আর কি। তো আমি ওই সামনের দিকে যাই আর একটু, এবং এখানে বেশ কিছু আপনার যেই মাছ ধরার যে নৌকা, বড় নৌকা, ওই নৌকাগুলো এখানে দেখা যাচ্ছে। এগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর মেঘের নিচে কিন্তু সূর্য অলরেডি কিন্তু ঢাকা পড়ছে এবং ঢেকে যাচ্ছে অলরেডি। সো যারা মানে সূর্যাস্ত দেখার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপরচুনিটি, এবং তারা অনেকেই কিন্তু দেখার জন্য অপেক্ষা করছে যে আসলে সূর্যাস্তটা বা সূর্য ডুবে যাওয়ার এই চমৎকার একটা দৃশ্য তারা ক্যামেরাবন্দি কিংবা ছবিতে এটা রাখার জন্য বা তাদের ফুটেজে রাখার জন্য কিন্তু অনেকেই এই জিনিসটা অনেক আগে থেকে অধীর আগ্রহে অপেক্ষায় ছিল। সো আমি কিন্তু এটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যে বাঁশখালী সি বিচ থেকে বেশ চমৎকার একটা দৃশ্য। আশা করতেছি আপনাদের ভালো লাগতেছে। আর যাদের বাঁশখালী সি বিচে আসার ইচ্ছা আছে, আপনারা আসতে পারেন এবং দেখে যেতে পারেন। খুব চমৎকার একটা জায়গা, একদম নিরিবিলি ঠান্ডা পরিবেশ। এখানে কোনো হই হুল্লোড় নাই, কোনো মানুষের মানে খুব বেশি একটা প্যারাপেরি নাই, যেটা সাধারণত আমরা কক্সবাজার কিংবা অন্যান্য কমন যেই সি বিচগুলোতে আমরা যাওয়ার পরে সেখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় থাকে, এবং মানুষের কথা এবং মানুষের আওয়াজের কারণে মানুষের চিল্লাফাল্লা হই হুল্লোড় এবং সমুদ্রে লাফালাফি এবং সমুদ্রের আওয়াজটাও ঠিকমতো শোনা যায় না, এত পরিমাণে আপনার ওইখানে মানুষের মানে ভিড় থাকে। বাট এই জায়গাগুলোতে আসলে ওই রকমটা নাই। যেমন আমি যেটা বললাম যে বাঁশখালী সি বিচ কিংবা বাঁশবাড়িয়া সি বিচ বা আকিলপুর সি বিচগুলোতে, এই জায়গাগুলোতে এখন মানুষের আনাগোনা এখনও কম। মানে এই বর্তমান সময়ে কিন্তু এই জায়গাগুলোতে এখনও মানুষের পরিমাণ বা সংখ্যা একেবারেই কম বলা চলে। শুধুমাত্র যারা চট্টগ্রামবাসী আছে তারা হয়তো ম্যাক্সিমাম টাইমে এখানে আসে, আর ঢাকার বাইরে থেকে বা বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকেই আসে এখানে ঘুরতে। বাট অত একটা পপুলার এখনও হয় নাই যেটা কক্সবাজার বা অন্যান্য সি বিচের মতো হয়েছে। তো যারা চায় যে কক্সবাজার এবং অন্যান্য যে সি বিচগুলো আছে ওইগুলোর বিকল্প হিসেবে একটা বিনোদন কেন্দ্র হিসেবে বা সমুদ্রের গর্জন বা আওয়াজ শুনতে, তাদের জন্য বাঁশখালী সি বিচ হতে পারে অন্যতম একটা জায়গা। তো আজকে আপনাদেরকে আমি বাঁশখালী সি বিচের এই সৌন্দর্যটাই তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন এ পাশ থেকে বেশ দারুণ দেখা যাচ্ছে, কিন্তু মেঘের নিচে অলরেডি সূর্যটা ঢাকা পড়ছে। আর আশা করতেছি আপনাদের ভালোই লাগতেছে। আরেকটু সামনে যাই এবং আপনাদেরকে এখানে যে মাছ ধরার যে বড় বোটগুলো আছে, বোটগুলো দেখা যাচ্ছে এখানে। ওই যে পিছনে আমার ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন, এই বোটগুলোতে সাধারণত মাছ ধরা হয়। আর মাছ ধরার যে বোটগুলো, এই যে ওইখানে একটা বোট পার্কিং করা আছে বা মানে বোট ঘাট করা আছে, ওইখানে নোঙর করা আছে। তো ওইখানে যে বোটটা নোঙর করা আছে, এই বোটটাও এখানে যখন নোঙর করা হয়েছিল তখন এখানে পানি ছিল। এটা কিভাবে বুঝলাম, দেখেন যে ওইখানে পিছনে যে বড় শিকল বা যে লোহার যেই একটা মানে মাটিকে ধরে মানে বোট ধরে রাখার জন্য যে লোহার যে বড় শিকলটা বা যে দড়িটা, ওইটা ওইখানে আছে। একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই। এই দেখেন, এই যে দেখেন, এই জিনিসগুলো আসলে বেশ সুন্দর। এই যে এখানে দেখেন, এই আপনার যে মানে জাহাজ যে আটকে রাখার জন্য, ঠিক আছে, যে বড় শিকলটা মানে পানিতে ফেলা হয়, মানে যাতে বোটটা অন্যদিকে নড়াচড়া না করে বা চলে না যায়।
তো এই বোটটাও যখন এখানে এই দড়িটা ফেলা হয়েছিল তখন কিন্তু এখানে পানিই ছিল, বাট ধীরে ধীরে যখন পানি, ওই যে জোয়ার ভাটার একটা খেলা আছে সাগর বা নদীর মধ্যে, সেই জোয়ার ভাটার খেলা এখানে পানিটা কমে যাওয়াতে বোটটা কিন্তু এখানে এখন অনেকটা বলা যায় চরের মধ্যে বা চরের মতো বা সমুদ্রের পাড়ে কিন্তু এই বোটটা এখন মানে মাটিতে আছে, আর ওই পাশে যেটা ওইটা পানিতেই আছে। বেশ দারুণ, খুব সুন্দর। এখানে যে বাচ্চারা সমুদ্রের পানিতে নামছে গোসল করতে। বেশ এখনও অনেকেই যার যার মতো এই যে গোসল করতেছে, ছবি তুলতেছে, বেশ আনন্দের মুহূর্ত কাটাচ্ছে, সময় কাটাচ্ছে বাঁশখালী সি বিচে। তো একজন ফ্রেন্ডের সাথে দেখা হইলো, এরাও আসছে বাঁশখালী সি বিচে। বেশ দারুণ। ওইদিকে অনেক বেশি লোকজনের ভিড়, বাট এই জায়গাগুলোতে আমার মনে হয় যে দেখার মতো জায়গা এবং নীরব স্তব্ধ জায়গা, যে জায়গাগুলোতে খুব বেশি হৈহুল্লোড় নাই, চিল্লাফাল্লা নাই। হ্যাঁ, সমুদ্রের গর্জনটা স্পষ্টভাবে খুব সুন্দরভাবে শোনা যায়, মানুষের সংখ্যাও খুব কম। আর অনেকেই এই বিচের পারে যারা নতুন বাইক চালানো শিখতে চায় তারা এখানে বাইক চালানো শিখে। সো এটাও একটা ভালো, বেশ ভালো লাগতেছে। একেবারে শেষ বিকেলে সূর্য অস্ত যাওয়ার একটা বিশেষ মুহূর্ত, খুব সুন্দর, দারুণ। কত সুন্দর। চমৎকারভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। কি সুন্দর ঢেউ। সাধারণ। এই পাশটাতে ওই যে বেশ কিছু, এটাকে ঝাউ গাছ বলে, মেরিন ড্রাইভের মতো অনেক সুন্দর এক সিরিয়ালে হয়ে আছে। একটু সামনে যাই, দেখাইলে আপনারা বুঝবেন যে আসলে ঝাউ গাছগুলো দেখেন কত সুন্দর ঝাউ গাছ। দেখছেন, বেশ চমৎকার, দারুণ। কিন্তু
এত সুন্দর নিরিবিলি জায়গা। আমি আসলে বুঝি না যে এত সুন্দর নিরিবিলি জায়গা বাঁশখালী সি বিচে, কোনো মানুষের হইহুল্লোড় নাই, চিল্লাফাল্লা নাই, কোনো ক্রাউড নাই, একই জায়গায় লাফালাফি করা, একই জায়গায় গোসল করা, একই জায়গায় পানি ময়লা করে ফেলা, এবং ওই পানিতে আর নামার পরে যদি কোনো কারণে ভুলক্রমে মুখের মধ্যে এক ফোঁটা পানি যায়, তাহলে যেটা লবণ লাগার কথা সেটা লবণের পরিবর্তে বালুতে পরিণত হয়। কক্সবাজারে নামতে নামতে অনেকেই বিরক্ত হয়ে যায়। তো তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা অন্তত একটা বারের জন্য হলেও এই বাঁশখালী সি বিচে আসুন এবং বাঁশখালী সি বিচটা একটু দেখে যান। দেখেন আমি যেখান থেকে দেখাচ্ছি একেবারে ধুধু মরুভূমির মতো, এখানে কিন্তু তেমন কোনো লোকজন নাই। যেখানটাতে আমি প্রথমে আপনাদেরকে দেখাইছি, অর্থাৎ মানে আপনাকে যেখানে অটো থেকে বা সিএনজি থেকে নামিয়ে দেওয়া হবে, ঠিক ওই জায়গাটাতে কিন্তু মানুষের প্রচুর ভিড় থাকে এখন এই সময়। আর আজকে যেহেতু শুক্রবার একটু তুলনামূলক ভিড় বেশি হয়, শনিবারও মোটামুটি হয়, বাকি সপ্তাহের অন্যান্য দিনগুলোতে খুব বেশি একটা ভিড় হয় না। মানে মোটামুটি একেবারে আপনি ফিল আর মানে আলাদা একটা ফিল পাবেন আর কি। আর শুক্রবারে আসলে একটু হালকা মোটামুটি একটু ভিড় থাকবে, যেমন আজকে একটু ভিড় ছিল, সবার ছুটি থাকে, ওই ছুটিতে সবাই একটু মানে সময় কাটাতে এখানে আসে। সো আমার মনে হয় কি যে মানে একটা ওই নির্দিষ্ট কিছু জায়গায় আমরা যাইতে ওখানে আমরা যে বোরিং হয়ে যাই, তো আমার মনে হয় যে আমরা নির্দিষ্ট একটা জায়গায় যাইতে আমরা যেখানে বোরিং হয়ে যাই, ওই বোরিং জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য বাঁশখালী সি বিচে অন্তত পক্ষে একদিনের জন্য আপনাদের ঘুরে যাওয়া উচিত। কি সুন্দর, একেবারে ঠান্ডা নিরিবিলি পরিবেশ। দেখেন মানে একদিকে ঝাউ গাছ, ওই পাশে বালু, একেবারে সাদা বালু চর এলাকার মতো পড়ে আছে, প্লাস আপনার এই যে এখানে দেখেন সূর্যের লাল সূর্য, আর ওই যে সূর্য অলরেডি ডুবে গেছে আর এখন অন্ধকার হয়ে আসতেছে আস্তে আস্তে। সো এখন আবার রওনা দিতে হবে, ফিরে যেতে হবে গন্তব্যে। তো বাঁশখালী থেকে শেষ বিকেলের সূর্য একেবারেই ডুবে গেছে, প্রায় একেবারে সামান্য একটু বাকি আছে। হয়তো আমার এই কথা বলা শেষ হওয়ার আগেই সূর্যের বাকি অংশটুকু ডুবে যাবে। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আরেকটু দেখানোর চেষ্টা করি যে আসলে এখন সূর্য, আমার মনে হয় যে আর কয়েক সেকেন্ড লাগবে সূর্যটা মানে ডুবে যাওয়ার জন্য। এই কয়েক সেকেন্ড পরেই আজকের মতো সূর্য আমাদের কাছ থেকে বিদায় নেবে। আবার হয়তো আগামীকাল কিংবা
কোনো একদিন যদি এরকম সমুদ্রের পাড়ে আসি তাহলে এরকম সূর্যডোবা আবার দেখতে পারবো। আর এখানকার স্থায়ী বাসিন্দা যারা আছে, যারা প্রায়ই এখানে আসে কিংবা অনেকে প্রতিদিনই এখানে আসে, তারা তো প্রতিদিনই এরকম সূর্যডোবার অপরূপ এই সৌন্দর্যটা দেখতে পারবে। তো আমরা জাস্ট মাঝে মাঝে আসি এবং ক্ষণিক সময়ের জন্য এই আনন্দটা উপভোগ করি। আর এখানকার যে সমস্ত স্থানীয় লোকজন আছে তারা কিন্তু এই অপরূপ সৌন্দর্য প্রায়ই উপভোগ করে। আমিও আপনাদেরকে আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি যে বাঁশখালীর যে সৌন্দর্যগুলো সেগুলো যাতে আপনারা উপভোগ করতে পারেন। তো আজকের মতো বাঁশখালী থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।